আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টি আমার চতুর্থ ক্লাস। এর আগের ক্লাসগুলোতে আমি এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমি যৌথ মূলধনী ব্যবসার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যৌথ মূলধনী ব্যবসাটা কি এবং কেন এর উৎপত্তি হয়েছে এ নিয়ে কিন্তু গত ক্লাসে আমি বিস্তারিত বলেছি। তারপরেও আজকে আরেকটু আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসার যে কিছু প্রতিবন্ধকতা আছে, সীমাবদ্ধতা আছে, সেটা এড়ানোর জন্যই কিন্তু অংশীদারি ব্যবসার উদ্ভব হয়েছিল। এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসার প্রধান যে সমস্যাটা হচ্ছে, এখানে মূলধনের কিন্তু স্বল্পতা থাকে। এক মালিকানা ব্যবসায় মাত্র এক ব্যক্তি থাকে এবং অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। অধিক পরিমাণে কিন্তু মূলধন সংগ্রহ করা যায় না, আয়তনটা ছোট হয়ে যায়। এই ধরনের কিছু অসুবিধা দূর করার জন্যই কিন্তু যৌথ মূলধনী ব্যবসার উৎপত্তি। এখন যৌথ মূলধনী ব্যবসা কবে, কোন আইন দ্বারা উৎপত্তি হয়েছে সেটা কিন্তু আমরা জেনেছি এর আগের ক্লাসগুলোতে। এখন আমরা যেটা জানবো যে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। অংশীদারি ব্যবসাটি আসলে দুই প্রকার। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। কয় প্রকার অংশীদারি ব্যবসা? 2 প্রকার। একটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে আর পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে এই নিয়ে কিন্তু আমরা এখন জানবো। আর আমরা বলেছি যে বাংলাদেশে 1994 সালে অংশীদারি আইন দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে সেই আইন অনুযায়ী 1994 সালে যৌথ মূলধনী কোম্পানি আইন দ্বারা যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত হচ্ছে। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বোঝা যায়? প্রাইভেট লিমিটেড কোম্পানি, ধরো আমি একটা কোম্পানির নাম দিলাম, প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম দিলাম হচ্ছে যমুনা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক আছে? এটা আমি একটা কোম্পানির নাম দিলাম, তোমরা তোমাদের মতো করেও একটা নাম দিতে পারো। এখন আমার জানতে হবে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন, মানে কতজন হলে প্রাইভেট লিমিটেড কোম্পানিটি গঠন করা যায় এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা আসলে কতজন। তাহলে আমরা জানি যে সর্বনিম্ন সদস্য হবে 1994 সালের কোম্পানি আইন, যৌথ মূলধনী কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 50 জন সর্বোচ্চ, ঠিক আছে? এর বেশি কিন্তু হতে পারবে না। কোনটার ক্ষেত্রে? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। এটা 1994 সালের কোম্পানি আইন দ্বারা প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যাকে এভাবেই সীমাবদ্ধ করা হয়েছে। এখন এই প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন যেহেতু 2 জন এবং সর্বোচ্চ 50 জনের বেশি না, এই জন্য এটা পাবলিক লিমিটেড কোম্পানি থেকে ছোট আয়তনে হয়ে থাকে। কারণ 50 জনের বেশি কিন্তু তুমি সদস্য নিতে পারছো না, তাদের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারছো না। সেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানির আয়তন তুলনামূলকভাবে কি হয়, পাবলিক লিমিটেড কোম্পানি থেকে ছোট হয়ে থাকে এবং এই কোম্পানিটি শেয়ার ক্রয় এবং ঋণপত্র ক্রয়ের জন্য কি করতে পারে না, প্রচারপত্র চালাতে পারে না এবং এদের শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য নয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, এবং এর পরিচালক সংখ্যা ন্যূনতম 3 জন। কতজন? ন্যূনতম 3 জন পরিচালক লাগবেই কিন্তু, ঠিক আছে? তোমরা যখনই এই ক্লাসটি করবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, তাহলে তোমাদের জন্য কিন্তু সুবিধা হবে ক্লাসটি করতে।
তাহলে কি জানতে পারছি, ধরো যমুনা প্রাইভেট, আমি একটা নাম দিলাম, যমুনা প্রাইভেট লিমিটেড কোম্পানি একটি, এই কোম্পানিটি সর্বনিম্ন সদস্য সংখ্যা কি হতে হবে, 2 জন হতে হবে, সর্বোচ্চ 50 জন। এখন 50 জনই লাগবে তা কিন্তু নয়, 50 জনের বেশি হতে পারবে না, এটা যদি 30ও হতে পারে, 20ও হতে পারে, কোনো সমস্যা নাই। আর এর শেয়ারটা অবাধে, মানে বাজারে তুমি যে কোনো ব্যক্তি এর শেয়ার ক্রয় করতে পারবে না, কারণ শেয়ার ক্রয়ের জন্য এরা প্রচারপত্র বা ঋণপত্র ক্রয়ের জন্য প্রচারপত্র চালাতে পারে না। এবং এর ন্যূনতম পরিচালক 3 জন থাকবে। এখন আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানিটা, ঠিক আছে। পাবলিক লিমিটেড, ধরো এটা যমুনা দিলাম, তো এটা একটা নাম দেই, মেঘনা পাবলিক, ঠিক আছে। তোমরা যদি ইন্টারনেট তো এখন সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, তোমরা যদি সার্চ দিয়ে জানতে চাও বাংলাদেশে প্রাইভেট লিমিটেড কোম্পানির নামগুলো কি বা পাবলিক লিমিটেড কোম্পানির নামগুলো কি, তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে। এই যে মেঘনা পাবলিক লিমিটেড কোম্পানি, এর সদস্য সংখ্যা দেখবা সর্বনিম্ন হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির, আমি তো এটা একটা নাম দিয়েছি কিন্তু, ঠিক আছে, এটা যে কোনো নাম হতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য হচ্ছে 7 জন, আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা, স্মারকলিপিতে উল্লেখিত শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার দ্বারা সীমাবদ্ধ, মানে যতজন শেয়ার কিনবে ততজনই কিন্তু এর সদস্য হবে। এটার যেমন দেখো 50 জনের বেশি সদস্য হতে পারবে না, কেউ যদি কোম্পানিটির সদস্য হতেও যায়, আর যদি 50 জন হয়ে যায় তারপরে যদি সে যায়, সে 51 জন ব্যক্তি কিন্তু এখানে হতে পারবে না, এটা 50 জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এখানে কিন্তু শেয়ার যতজন কিনবে তার দ্বারা কিন্তু এই কোম্পানির সদস্য সংখ্যা নির্ধারিত হয়। কোম্পানি তার স্মারকলিপিতে যতটা শেয়ারের উল্লেখ থাকবে ততটা সদস্য থাকতে পারবে। এরপর এই কোম্পানিটির শেয়ার, এই যে তোমরা শেয়ার বাজারের নাম শুনেছ না, এই পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিন্তু বাজারে অবাধে হস্তান্তরযোগ্য। এটা এর সদস্যরা, কিন্তু কোনো সদস্য যদি মনে করে যে আমি আর এই কোম্পানির শেয়ার আমার কাছে রাখবো না, আমি এটা বিক্রি করে দিতে চাই, তখন কিন্তু সে অন্য সদস্যের নিকট বা নতুন কারো নিকট এই কি করতে পারে, নিয়ম অনুযায়ী এই শেয়ার বিক্রয় করতে পারে, হস্তান্তর করতে পারে। এর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। ঠিক আছে, এরপর হচ্ছে এর ন্যূনতম, মানে সবচেয়ে কম পরিচালক সংখ্যা, তোমরা কি কেউ লাইনে দেখা যাচ্ছে তো সব কিছু? আচ্ছা, এর হবে 2 জন, দুঃখিত, এই পরিচালক সংখ্যা 2 জন এবং এর ন্যূনতম পরিচালক সংখ্যা হবে 3 জন। তাহলে কিন্তু আমরা যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদটা কিন্তু আমরা বুঝতে পারছি। যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। 1994 সালে বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে কি, এর সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 50 জনের মধ্যে সীমাবদ্ধ। এই কোম্পানিটি বাজারে তার শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের জন্য কি করতে পারে না, প্রচারপত্র প্রচারণা করতে পারে না, এর শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না। ঠিক আছে, এবং এর ন্যূনতম পরিচালক থাকবে 2 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য 7 জন, সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখিত শেয়ার দ্বারা সীমাবদ্ধ, এর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। ঠিক আছে, এরপর হচ্ছে ন্যূনতম পরিচালক সংখ্যা 3 জন। আর যদি স্মারকলিপিতে উল্লেখিত শেয়ারের সংখ্যা প্রয়োজনে কি করা যায়, কোম্পানি নতুনভাবে নির্ধারণ করতে পারে। তাহলে আমরা মনে হয় যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ সম্পর্কে বুঝতে পেরেছি। এখন আমরা যৌথ মূলধনী কোম্পানির
গঠন নিয়ে আলোচনা করব। যদিও এই অধ্যায়ের এই টপিকটা একটু অন্য ব্যবসাগুলোর থেকে একটু কঠিন, যেহেতু এটা আইন দ্বারা সৃষ্ট। আমরা জানি যে এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এটা আইন দ্বারা সৃষ্ট নয়। যে কোনো ব্যক্তি যখন তখন এক মালিকানা ব্যবসা কি করতে পারে, পৌরসভার নিকট থেকে ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করতে পারে। আর অংশীদারি ব্যবসাও কিন্তু চুক্তির মাধ্যমে একাধিক ব্যক্তি ব্যবসা শুরু করে দিতে পারে, আইনি ঝামেলা নেই। কিন্তু এই যৌথ মজুরি ব্যবসাটা শুরু করতে গেলে কিন্তু একটু আইনের ঝামেলা রয়েছে। এই জন্য এটা একটু বুঝতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বুঝো তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। এবং তোমাদের এসএসসি এক্সামে কিন্তু এইখান থেকে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রক্রিয়া। যৌথ মূলধনী গঠন প্রক্রিয়াকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, 4বার। ঠিক আছে, 4টি পর্যায়ে। এই প্রথমটা হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায়টা কি দেখো, উদ্যোগ গ্রহণ হচ্ছে একাধিক ব্যক্তি, যেমন আমরা জানি যে যদি যৌথ মূলধনী কোম্পানিটি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, আর যদি পাবলিক লিমিটেড হয় তো সর্বনিম্ন 7 জন। তাহলে এই যে এই ব্যক্তিগুলো কয়েকজন ব্যক্তি বা সদস্য একত্রিত হয়ে কি করবে, কোম্পানির একটি সম্ভাব্য নাম নির্ধারণ করবে, মূলধনের পরিমাণ নির্ধারণ করবে এবং কোথা থেকে মূলধন সংগ্রহ করা যায় এগুলো নির্ধারণ করবে। উদ্যোগ গ্রহণ পর্যায়ে মূলত কি হবে, যে কোম্পানির একটি নাম নির্ধারণ হবে। ধরো আমরা যদি আগের নামটাই রাখি, যমুনা রাখি, হ্যাঁ, যমুনা প্রাইভেট লিমিটেড, সংক্ষেপে লিখলাম। ঠিক আছে, কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানিটির পাবলিক লিখি, পাবলিক লিমিটেড কোম্পানি। এটা কি করবে, প্রথমেই এর কয়েকজন সদস্য, মানে পাবলিক লিমিটেড কোম্পানি হতে হলে তো সর্বনিম্ন সদস্য 7 জন লাগবে। কয়েকজন সদস্য মিলে কি করবে, তারা মনে করছে যে তারা একটি পাবলিক লিমিটেড কোম্পানি খুলবে। তাহলে কি করতে হবে, প্রথমে নাম নির্ধারণ করতে হবে। তারা নাম দিল যমুনা। ঠিক আছে, তাহলে কি দিল, যমুনা পাবলিক লিমিটেড কোম্পানি নামে এই নামটা স্থির করলো। এখন নাম তো স্থির করা শেষ, এখন এটা মূলধনের পরিমাণ কত হবে, সম্ভাব্য মূলধনটা কত হবে, সেটা হতে পারে তারা যে ধরনের ব্যবসা করতে চায়, তার এটা যদি 1 কোটি হয়, 1 কোটি, তাহলে প্রথমে কি নির্ধারণ করতে হবে, মূলধনের পরিমাণ। মূলধনের পরিমাণ, ঠিক আছে, এরপরে নির্ধারণ করবে, মূলধনের পরিমাণ নির্ধারণ করলো সে 1 কোটি, সম্ভাব্য কিন্তু। ঠিক আছে, এরপরে হচ্ছে মূলধনের উৎস বা মূলধন কোত্থেকে, মূলধন সংগ্রহের উপায়, গ্রহের উপায় নির্ধারণ করবে। তারপর এই যে কোম্পানিটা রাখলো, নাম করলো, এই কোম্পানির ঠিকানা, কোম্পানির ঠিকানা, এগুলো কি করতে হবে, উদ্যোগ গ্রহণ পর্যায়ে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। এগুলো সম্ভাব্য নাম ঠিক করতে হবে, মূলধনের পরিমাণ ঠিক করতে হবে, মূলধন কোত্থেকে সংগ্রহ করবে, কোম্পানির ঠিকানাটা কোথায় হবে, কোন জায়গাটায় এই কার্যালয় স্থাপিত হবে, সেই ঠিকানাটা নির্ধারণ করতে হবে। কি এটা, ধরো বাংলাদেশের কথা যদি বলি, এটা ঢাকায় হবে না চিটাগাংয়ে হবে, ঢাকায় হলে এটা কোথায়, মতিঝিলে হবে না মিরপুরে হবে, সেই ঠিকানাটা কিন্তু নির্ধারণ করতে হবে। এগুলো নির্ধারণ করার পর তারা যে সম্ভাব্য নাম ঠিক করেছে সেই নামের জন্য একটি ছাড়পত্র নিবন্ধকের অফিস থেকে নিতে হবে। এটা চলে যাবে হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়ে। দ্বিতীয়টা হচ্ছে দলিল প্রণয়ন পর্যায়।
দ্বিতীয়টা আমরা জানবো হচ্ছে কি 2 নম্বরটা দলিল প্রণয়ন পর্যায়। দলিল প্রণয়ন পর্যায়টা কি দেখো, দলিল প্রণয়ন এমন একটি সময় যে সময়টায় কি দলিল প্রণয়ন পর্যায়ে তোমার 2টি বিষয় গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করতে হয়। একটা হচ্ছে স্মারকলিপি আর একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। কি কি করতে হয়? প্রথমটা হচ্ছে স্মারকলিপি, দ্বিতীয়টা হচ্ছে পরিমেল নিয়মাবলী। ঠিক আছে, স্মারকলিপিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। এটিকে কোম্পানির সনদ বা সংবিধান, মূল দলিল, সনদ বা সংবিধান বলা হয়। প্রশ্নটা কিন্তু আসে, স্মারকলিপিকে যৌথ মূলধনী কোম্পানি কি বলা হয়ে থাকে? স্মারকলিপিকে বা কাকে যৌথ মূলধনী কোম্পানির মূল দলিল বা সনদ বলা হয়ে থাকে বা সংবিধান বলা হয়ে থাকে? তখন কিন্তু প্রশ্নটাই দিতে হবে যে স্মারকলিপিকে অংশীদারি যৌথ মূলধনী ব্যবসার মূল দলিল বা সনদ বা সংবিধান বলা হয়ে থাকে। এখন আমরা জানবো স্মারকলিপিতে আসলে কি কি বিষয় উল্লেখ থাকে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কি না? মনে হয় শুনতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা জানবো যে স্মারকলিপিতে কী কী বিষয় উল্লেখ থাকে। স্মারকলিপিতে উল্লেখ থাকে হচ্ছে যেসব গুরুত্বপূর্ণ বিষয় থাকে আসলে কোম্পানির নাম, তারপর হচ্ছে কোম্পানির উদ্দেশ্য, ঠিকানা, মূলধনের পরিমাণ, তারপর এইসব কিছু বিষয় কিন্তু স্মারকলিপিতে উল্লেখ থাকে। ঠিক আছে, আমার মনে হয় আমি একটু দেখি যে বোর্ডটা দেখা যাচ্ছে কি না। আমাদের সাথে আছে সঞ্জিদা আছে। সঞ্জিদা, তোমরা কি সব কিছু শুনতে পাচ্ছ আমার কথা? যদি শুনতে পেয়ে থাকো আমাকে কিন্তু জানাবে তোমরা। ঠিক আছে, আচ্ছা আমি যেটা বলছিলাম যে স্মারকলিপিতে কোন কোন বিষয় উল্লেখ থাকে। স্মারকলিপিতে কোম্পানির নাম থাকে, ঠিকানা থাকে, উদ্দেশ্য থাকে, তারপর হচ্ছে মূলধনের পরিমাণ থাকে বা সদস্যদের ন্যূনতম চাঁদার পরিমাণ কত সেটা উল্লেখ থাকে। তারপর ব্যবসায় যারা সদস্য আছে তাদের দায় দায়িত্ব কী সেগুলো কিন্তু স্মারকলিপিতে উল্লেখ থাকে। এবং দ্বিতীয়টা হচ্ছে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলীতে কোম্পানি পরিচালনার জন্য যে অভ্যন্তরীণ কাজগুলো আছে সেগুলো কি পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। এরপরে আমরা জানি যে তৃতীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আমরা সবসময়ই বলে থাকি যে যৌথ মূলধনী ব্যবসা করতে গেলে কিন্তু নিবন্ধন করতে হয়, যেটা অংশীদারি ব্যবসাতে ছিল না, কিন্তু যে নিবন্ধন বাধ্যতামূলক ছিল না। কিন্তু যৌথ মূলধনী ব্যবসা করতে গেলে যে তৃতীয় যে বিষয়টা, প্রথমটা ছিল উদ্যোগ গ্রহণ পর্যায়, দ্বিতীয়টা দলিল প্রণয়ন পর্যায়, তৃতীয়টা হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ। নিবন্ধনপত্র কিভাবে তুমি সংগ্রহ করবা? যৌথ মূলধনী ব্যবসা যদি করতে হয় তখন কি করতে হয়? এই যে দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল তৈরি করার পর প্রতিষ্ঠানের এই কোম্পানির সদস্যরা কি করবে? তারা নিবন্ধকের অফিসে গিয়ে নিবন্ধন ফি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করবে। নির্ধারিত একটা ফি জমা দিয়ে কি করবে? আবেদনপত্র সংগ্রহ করবে। তারপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে কি করবে? প্রয়োজনীয় কাগজপত্র সহ, এই যে কাগজপত্র তারা জোগাড় করেছে না, দুইটা পত্র রেডি করেছে বা যা যা প্রয়োজন সে সবগুলোর তৈরি করে নিবন্ধনের যে আবেদনপত্র, প্রয়োজনীয় পরিমাণ ফি এবং দলিলপত্র সহ নিবন্ধকের অফিসে এগুলো জমা দিবে। নিবন্ধক এগুলো পাওয়ার পর যাচাই বাছাই করবে যে সত্যি তুমি সঠিক কাগজপত্র দিয়েছো কিনা। যদি সে এগুলো যাচাই বাছাই করার পর সন্তুষ্ট হয় তখন নিবন্ধকের রেজিস্টারে তোমার
তোমার কোম্পানির নাম আওতাভুক্ত করে নিবে। এখন কথা হচ্ছে, যখন নিবন্ধন রেজিস্ট্রি পত্রে নিবন্ধন হয়ে গেল, তখনই কিন্তু প্রাইভেট লিমিটেড, আমি বলেছিলাম যৌথ মূলধনী কোম্পানি দুই প্রকার, প্রাইভেট লিমিটেড কোম্পানি এর কাজ শুরু করে দিতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু এর কাজ শুরু করতে পারে না। তাকে কি করতে হয়? তাকে এর জন্য কার্যারম্ভের অনুমতিপত্র প্রয়োজন হয়। এখান পর্যন্ত কিন্তু নিবন্ধনপত্র সংগ্রহ করার পর কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শেষ, তারা কাজ শুরু করে দিতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আরেকটি কাজ করতে হয়, সেটা হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ। অনুমতিপত্র সংগ্রহ। এই যে পাবলিক লিমিটেড কোম্পানিকে কি করতে হয়? কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এই জন্য তারা কি করে? তারা এই যে তোমরা জানো যে যৌথ মূলধনী ব্যবসা, পাবলিক লিমিটেড ব্যবসায় কি করে? শেয়ার ক্রয়ের জন্য প্রচারপত্র ঘোষণা করে। তারা এই যে ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র এবং শেয়ার বিক্রয়ের ঘোষণাপত্র তৈরি করে নিবন্ধকের কার্যালয়ে যায় এবং তারপর তারা কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করে তাদের কার্যক্রম শুরু করতে পারে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে যৌথ মূলধনী ব্যবসার গঠন প্রক্রিয়া কয়টি? 4টি। প্রথমটি হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, দ্বিতীয়টি হচ্ছে দলিল প্রণয়ন। এই প্রণয়নের ক্ষেত্রে কয়টি দলিল প্রণয়ন করতে হয়? 2টি গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করতে হয়। একটা হচ্ছে স্মারকলিপি আর একটা হচ্ছে পরিমাণ নিয়মাবলী। স্মারকলিপিতে কি থাকে? কোম্পানির নাম, ঠিকানা, মূলধনের পরিমাণ, তারপর হচ্ছে কার কি সদস্যদের দায় দায়িত্ব, ন্যূনতম চাঁদার পরিমাণ, এসব কিছু উল্লেখ থাকে। আর পরিমাণ নিয়মাবলীতে প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে অভ্যন্তরীণ কাজগুলো করা হয় সেগুলো তথ্যাদি থাকে। এরপর কি করতে হয়? নিবন্ধনপত্র সংগ্রহ করতে হয়। কোম্পানির সদস্যরা কি করে? নির্ধারিত পরিমাণ ফি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করে, তারপর সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিবন্ধকের নিকট ফি এবং আবেদনপত্র জমা দেয়। নিবন্ধক যদি এগুলো যাচাই বাছাই করে সন্তুষ্ট হয়, তবে তোমার কোম্পানির নামটি নিবন্ধকের খাতায় মানে রেজিস্টারে অন্তর্ভুক্ত করে নেয়। এই রেজিস্টারে অন্তর্ভুক্ত করার পর যে নিবন্ধনপত্র দেওয়া হয়, তারপরেই প্রাইভেট লিমিটেড কোম্পানি কার্য শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি পারে না। সেক্ষেত্রে তাদের কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে তারা কি করে? তারা ন্যূনতম চাঁদার জন্য যে ঘোষণাপত্র লাগে সেটা তৈরি করে এবং শেয়ার বিক্রয় ঘোষণাপত্র তৈরি করে। এরপর তারা নিবন্ধকের অফিস থেকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করে। তাহলে আমি মনে হয় বুঝতে পারছি যে তোমরা একটু চেষ্টা করলে যদি বইটা পড়ো এবং আমার ক্লাসটা অনুসরণ করো, তোমরা এই অধ্যায়টি ভালোভাবেই বুঝতে পারবে এবং এই টপিকটি তো অবশ্যই বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।